আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ের ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় নিয়ে ধারাবাহিক ক্লাস করছি। আজকে এই অধ্যায়টি আমার চতুর্থ ক্লাস। এর আগের ক্লাসগুলো যারা মিস করেছো তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমি তোমাদের একটি গাণিতিক সমস্যা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিব। এর আগের ক্লাসগুলো আমি ছোট ছোট অংশে ব্যয়গুলো নির্ণয়ের পদ্ধতিগুলো দেখিয়েছিলাম, গাণিতিক সমস্যা সমাধান করে দিয়েছিলাম যে ঋণ মূলধনের ব্যয় কিভাবে নির্ণয় করবে, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করবে বা সাধারণ শেয়ার মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করবে। এর আগের ক্লাসে কিন্তু এই বিষয়ে আলোচনা করেছি। এখন আমি একটা সম্পূর্ণ প্রশ্নে কিভাবে সমস্ত ব্যয় নির্ণয় করে গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হয় সেটা সমাধানে আজকে আমি করে দিব। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই ক্লাসে। দেখো, তোমাদের জন্য একটি প্রশ্ন দেয়া আছে। প্রশ্নটি হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে অনেক বড় একটি বিশাল একটি প্রশ্ন। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নের মাধ্যমেই কিন্তু আমরা সম্পূর্ণ অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবো, ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, দেখো আমি প্রশ্নটা একটু পড়ে শোনাই তোমাদেরকে। এবিসি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি। ঠিক আছে, ঋণ মূলধন 200 কোটি। তাহলে সাধারণ শেয়ার মূলধন কত কোটি টাকা? 200 কোটি টাকা। ঋণ মূলধন কত কোটি? 200 কোটি। আর অগ্রাধিকার শেয়ার মূলধন হচ্ছে 100 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, ঋণকৃত মূলধনের সুদের হার 10%। মানে এই যে এবিসি কোম্পানিটি ঋণ করে 200 কোটি টাকা নিয়েছে, সেটার সুদের হার কত পার্সেন্ট? সুদের হার হচ্ছে 10%। এই যে আমরা ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো না, এখন দেখো 10% দেয়া আছে, আমরা কিন্তু সেটা পারবো। দেখো এরপরে আছে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ 8%, যার প্রতিটি লিখিত মূল্য 100 টাকা। অগ্রাধিকার আমি যখন অঙ্ক করেছিলাম যে অগ্রাধিকার শেয়ার যারা ক্রয় করে তারা শেয়ার প্রতি কী করে? লভ্যাংশ প্রত্যাশা করে। ঠিক আছে, সেই লভ্যাংশের পরিমাণটা কিন্তু এখানে দেয়া আছে। এই যে দেখো 8%, যার লিখিত মূল্য 100 টাকা। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 255 110 টাকা। মানে সাধারণ শেয়ারের বাজার মূল্য হচ্ছে 255 টাকা, অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য হচ্ছে 110 টাকা। তাহলে দেখো অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য 110 টাকা, কিন্তু লিখিত মূল্য কিন্তু 100 টাকা। দুইটা মূল্য দেয়া আছে, লিখিত মূল্য আর বাজার মূল্য। লিখিত মূল্য যা থাকবে সেখান থেকে লভ্যাংশ বের করে নিতে হবে। ঠিক আছে, এরপর কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 13 টাকা লভ্যাংশ প্রদান করে। এই যে দেখো সাধারণ শেয়ার মূলধন কত? 200 কোটি টাকা। এই যে সাধারণ শেয়ার মূলধনে প্রতি শেয়ারে কত টাকা? 13 টাকা লভ্যাংশ প্রদান করবে। এই যে লভ্যাংশের পরিমাণ দেয়া আছে, আমরা যখন সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করব তখন আমাদের লভ্যাংশের প্রয়োজন। এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 4% হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বলেছিলাম যে সাধারণ শেয়ার মূলধন নির্ণয় করার দুটি পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে শূন্য লভ্যাংশ পদ্ধতি, একটি হচ্ছে স্থির লভ্যাংশ পদ্ধতি। যখন আমরা স্থির লভ্যাংশ পদ্ধতিতে অঙ্ক কখন করব? যখন আমাদের লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া থাকবে। এই দেখো লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া আছে, আর দেয়া আছে কি? কর হার 40%। আমাদের ঋণ মূলধন ব্যয় নির্ণয় করার জন্য কর হার প্রয়োজন। ঠিক আছে, সবটা তথ্য কিন্তু এই অঙ্কটায় দেয়া আছে। এরপর কি বলছে? কোম্পানি গড় মূলধন ব্যয় নির্ণয় করো। যখনই কোম্পানি গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে, প্রতিটা মূলধন ব্যয়ে নির্ণয় করে তারপর গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন করে ফেলি। ঠিক আছে, আমরা কি করব? আমরা প্রথমে ঋণকৃত মূলধন ব্যয় নির্ণয় করব। আর এরপর তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি কেউ কিছু শুনতে অসুবিধা হচ্ছে কিনা, বা কোনো কিছু যদি অসুবিধা হয় দেখতে শুনতে, তাহলে কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা করব হচ্ছে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করব। ঋণ মূলধন ব্যয়। ঋণ মূলধন ব্যয়ের সূত্রটা কি বলতো? আমরা কি পড়েছিলাম যে কর পূর্ব ঋণ মূলধন ব্যয়, তাই না?
ইন্টু 1 মাইনাস কর হার, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে সূত্র তো এখন আমাদের এখানে কি কি দেয়া আছে আমরা একটু বের করে দেখি। এখানে দেয়া আছে কি কি, এখানে আমাদের ঋণের সুদের হার দেয়া আছে। এই যে ঋণের সুদের হার আর কর পূর্ব ঋণ মূলধন ব্যয় একই, কিন্তু মানে সুদের হার মানে আমাদের ঋণ করেছি সেটার জন্য আমাদের সুদ দিতে হচ্ছে, এটা আমাদের এক ধরনের ব্যয়। তাহলে এই ঋণের ব্যয়টা দেয়া আছে, তাহলে আমরা লিখি ঋণের সুদের হার, ঋণের সুদের হার কত 10%, বা এটা যদি আমরা এভাবে লিখি 0.10, ঠিক আছে। আর আমাদের কি দেয়া আছে, আমাদের ঋণ মূলধন ব্যয় নির্ণয় করার জন্য কর হার প্রয়োজন। এই দেখো আমাদের কর হারও দেয়া আছে, এই যে দেখো কর হার দেয়া আছে আমাদের 40%, কর হার 40%, বা এটা কি হতে পারে, বা 0.4, ঠিক আছে, এটা কিন্তু দেয়া আছে। তাহলে আমাদের এটা করতে হবে কি, কর পূর্ব ঋণ মূলধন ব্যয় যেহেতু দেয়া আছে 10%, আমরা লিখে ফেলি 10%। এই দেখো সূত্রের 1 মাইনাস কর হার, কর হার কি দেয়া আছে 40%, 0.40। তাহলে আমরা লিখি এই যে দেখো 10% ইন্টু এটা যদি 1 থেকে এটাকে বিয়োগ দেই তাহলে 0.60 আসবে। এখন এটা যখন গুণ দিবা তখন আসবে কি 6%, ঠিক আছে। তাহলে আমাদের কি বের হয়ে গেল, ঋণ মূলধন ব্যয় বের হয়ে গেল, যেটা কত 6%, ঠিক আছে। এখন আমরা বের করব অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা, আমরা এখন বের করে ফেলবো। আমরা যদি বের করি অগ্রাধিকার শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সূত্র কি বলতো, শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, তাই না? তোমাদের কি মনে আছে শেয়ার মালিকদের শেয়ার প্রতি প্রত্যাশিত লভ্যাংশ না? শেয়ার প্রতি লভ্যাংশ আর শেয়ারের বাজার মূল্য, বাজার মূল্য গুণ 100, ঠিক আছে। এখন শেয়ার প্রতি লভ্যাংশ দেওয়া আছে, এখানে আমরা যদি করি দেওয়া আছে, বা এখানে ওই সাইড দিয়েও করতে পারো, এভাবেও দিতে পারো, দেওয়া আছে শেয়ার প্রতি লভ্যাংশ, শেয়ার প্রতি লভ্যাংশ দেখো 8% দেওয়া আছে, যার লিখিত মূল্য 100 টাকা। আমাদের এইভাবে বের করতে হবে, 100 এর 8%, ঠিক আছে। অগ্রাধিকার শেয়ারের একটা লিখিত মূল্য 100 টাকা, আর দেখো অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য কিন্তু 110 টাকা। যে লিখিত মূল্য থাকবে সেখান থেকে লভ্যাংশটা আমাদের বের করে নিতে হবে। 100 এর 8% হচ্ছে 8 টাকা, আমরা ক্যালকুলেটরেও করতে পারো। তারপর হচ্ছে শেয়ারের বাজার মূল্য কত, শেয়ারের বাজার মূল্য, বারবার বলতেছি দুইটা মূল্য দেওয়া আছে, কিন্তু তোমরা অবশ্যই শেয়ারের বাজার মূল্য কত টাকা, 110 টাকা। এই যে দেখো সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে সাধারণ শেয়ারটা হচ্ছে 255 টাকা আর অগ্রাধিকার শেয়ারটা হচ্ছে 110 টাকা। তাহলে আমরা লিখি 110 টাকা। তাহলে আমরা কিন্তু শেয়ার প্রতি লভ্যাংশ পেয়ে গেছি কত, 8 টাকা, 8। আর শেয়ারের বাজার মূল্য কত, 110 গুণ 100 দিয়ে ভাগ দাও, তারপরে 100 দিয়ে গুণ দাও, দেখি কত আসে। আমি দেই, এই যে দেখো 8 ভাগ
110 গুণ 100, 7.27%, 7.27%। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অগ্রাধিকার শেয়ারের ব্যয়ও পেয়ে গেছি, সেটা হচ্ছে 7.27%। একটু আগে বের করলাম ঋণ মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয় কত, 6% পেয়েছি, আর অগ্রাধিকার শেয়ারের ব্যয় পেয়েছি 7.27%। ঠিক আছে, এখন আমরা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করব। এই তিনটা শেয়ারের, এই কোম্পানিটাই দেখো, এবিসি কোম্পানিটা তিনটা উৎস থেকে তারা মূলধন সংগ্রহ করেছে। একটা হচ্ছে ঋণ মূলধন, একটা অগ্রাধিকার শেয়ার মূলধন, আর একটা সাধারণ শেয়ার মূলধন। এমন অঙ্কে থাকতে পারে যে এখানে সাধারণ শেয়ার মূলধন থাকলো না, শুধু ঋণ মূলধন আর অগ্রাধিকার শেয়ার মূলধন থাকলো, তখন এই দুইটা বের করে গড় মূলধন বের করতে হবে। আবার যদি এমন থাকলো যে অগ্রাধিকার শেয়ার মূলধন থাকলো না, সাধারণ শেয়ার আর ঋণ মূলধন থাকলো, যেভাবে যেরকম তথ্য দেওয়া থাকবে সেভাবে করে আমাদের কিন্তু সমাধানে আসতে হবে। ঠিক আছে, এখন আমরা করব হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করব। শেয়ারের ব্যয়, ঠিক আছে, বের করি আমরা সাধারণ শেয়ারের ব্যয়। সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার দুটি পদ্ধতি, আমি কিন্তু গত ক্লাসে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করে দেখেছি। যে দুটি পদ্ধতি, একটি হচ্ছে শূন্য লভ্যাংশ পদ্ধতি, আর একটা হচ্ছে স্থির লভ্যাংশ পদ্ধতি। যখনই লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকবে তখনই আমাদের স্থির লভ্যাংশ পদ্ধতিতে কি করতে হবে, গাণিতিক সমাধান করতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছ? মনে হয় দেখতে পাচ্ছ। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো। ঠিক আছে, আচ্ছা, সাধারণ শেয়ারের যে সূত্র, সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্রটা কি বলো তো? তোমরা তো জানো সবাই, লভ্যাংশ 1 এটা কি শেয়ারের বাজার মূল্য ভাগ শেয়ারের বাজার মূল্য যোগ লভ্যাংশ বৃদ্ধির হার, মানে বৃদ্ধির হার গুণ 100। ঠিক আছে, এখন আমরা লভ্যাংশ বের করি। ঠিক আছে, লভ্যাংশ 1 কি বের করতে হবে? লভ্যাংশ 1 বের করার সূত্র হচ্ছে লভ্যাংশ 1 প্লাস বৃদ্ধির হার। তাহলে আমরা বের করি, লভ্যাংশ দেওয়া আছে, এই যে দেখো, শেয়ার মালিকদের কোম্পানি কোথায়, কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 13 টাকা হারে লভ্যাংশ দিচ্ছে। এই যে দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম লভ্যাংশ 13 টাকা। এটা সূত্রের 1 প্লাস বৃদ্ধির হার, এই যে দেখো 4% হারে লভ্যাংশ বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেই 0.404। এটা তো তোমরা বের করতেই পারো, যখন পার্সেন্ট থাকবে তখন সেটা যেই পার্সেন্ট থাকবে 100 দিয়ে ভাগ দিবা, তাহলে কিন্তু সেটা আসবে। তোমরা এটা ক্যালকুলেটরে করে নিবা। ঠিক আছে, তাহলে আমরা করি 13 গুণ 1.04। এটা যখন ক্যালকুলেটরে করবা তখন কত আসে দেখি, 13.52 আসবে, 13.52 আসছে। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে বসায় দেই। এটা এই লাইনটা একটু মুছি, হ্যাঁ, বা একটু সাইড করে করি। দেখো লভ্যাংশ 1 কি বের হচ্ছে, 13.52। শেয়ারের বাজার মূল্য কত, 255, প্লাস বৃদ্ধির হার কত, 0.04। ঠিক আছে, গুণ 100। এইটাকে 13.52কে 255 দিয়ে ভাগ আর 0.4 দিয়ে যোগ দিতে হবে। এটা কি আসে দেখি, 13.52
ভাগ 255 0.053 যোগ 0.04 দেই যোগ 0.04 তাহলে আসছে 0.093 0.4 ঘর নিলাম ইন্টু 100 তাহলে কি আসে 9.30%। তাহলে আমাদের সাধারণ শেয়ারের ব্যয়ও কিন্তু বের হয়ে গেল 9.30%। তাহলে আমরা কি দেখলাম, ঋণ মূলধনের ব্যয় বের হচ্ছে 6%, তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মূলধনের ব্যয় বের হচ্ছে 7.27% এবং কি বের হয়েছে, সাধারণ শেয়ারের ব্যয় বের হয়েছে। এটাকে এখন গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। আর গড় মূলধন ব্যয় যখন নির্ণয় করতে হবে, তো মোট মূলধনে কার অংশ কতটুকু সেটা বের করে এগুলো দিয়ে গুণ দিলে আমাদেরকে গড় মূলধন ব্যয় নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা সেটা এখন করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের মোট মূলধন কত দেখো, মোট মূলধন এই যে 200 কোটি আর 100 কোটি, মোট 500 কোটি। লিখে দেই আমি তোমাদেরকে, পাশ থেকে লিখি। মোট মূলধন কত দেখো, সাধারণ শেয়ার মূলধন 200 কোটি, ঋণ মূলধন 200 কোটি, অগ্রাধিকার শেয়ার মূলধন কত 200 কোটি, সরি 100 কোটি। মোট মূলধন হচ্ছে 500 কোটি টাকা, ঠিক আছে। এখন দেখো এই মোট মূলধনে সাধারণ শেয়ারের অংশ কত, অগ্রাধিকার শেয়ারের অংশ কত এবং ঋণ মূলধনের অংশ কত, এটা আমরা বের করবো এখন। তাহলে আমরা এখন বের করি, লিখতে হবে এটা, তোমরাও লিখো। মোট মূলধনে সাধারণ শেয়ারের অংশ, মোট মূলধন কত, আচ্ছা সাধারণ শেয়ার মূলধন কত 200, মোট মূলধন কত 500। তাহলে আমরা ভাগ দেই, ভাগ দিলে কত আসে দেখি। দুইশো ভাগ 500, 0.40 অংশ। তারপর একটু ডট দিয়ে লিখি, মোট মূলধনে ঋণ মূলধনের অংশ কত দেখি। ঋণ মূলধনের অংশ 200 ভাগ 500, তা একই 0.40। আবার মোট মূলধনে অগ্রাধিকার শেয়ার মূলধনের অংশ কত 100। অগ্রাধিকার শেয়ার মূলধন দেখো কোথায়, এই যে দেখো 100 কোটি, তা দাও 500 দিয়ে, মোট মূলধন যেহেতু 500 তাহলে 100 ভাগ 500, তাহলে আসে 20, 0.20। ঠিক আছে, তাহলে আমাদের যখন গড় মূলধন বের করতে হবে, গড় মূলধন বের করা একদম সহজ। ঠিক আছে, আমি তার আগে তোমাদেরকে লিখে দিই আমাদের ঋণকৃত মূলধন কত ছিল। ঋণকৃত মূলধন ব্যয় ছিল, তাহলে বুঝতে সুবিধা, দেখো ছিল 6%। ঠিক আছে, তারপর অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় ছিল 7.27,
2.7%। আর ছিল কি সাধারণ শেয়ারের, সাধারণ সংক্ষেপে লিখলাম শেয়ার মূলধন ব্যয় বের হয়েছিল 9.30%। তোমাদের খাতায় তো আছে তাই না, এই জন্য আমি, আমার তো বোর্ডে নাই লেখা, মুছে ফেলেছি, এই জন্য আমি আবার লিখে দিলাম। এখন আমাদের কি করতে হবে, গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। গড় তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর আর একটু দূরে সরে দিই, মনে হয় দেখা যাবে। তাহলে একটু এই পাশ থেকে লিখি, গড় মূলধন ব্যয় নির্ণয় করার জন্য কি করতে হবে আমাদের? প্রথমে দেখো, এই যে দেখো ঋণকৃত মূলধন আমার কত 6%, আর ঋণকৃত মূলধনের অংশ কত বের হচ্ছে 0.4%। যেটার ব্যয় সেটার সাথে এই অংশকে, মূলধনের অংশকে কি করতে হবে, গুণ দিতে হবে। তাহলে আমাদের কি বের হয়েছিল 6%, 6 গুণ তো কি বের হয়েছে মূলধনের অংশ 0.40। তারপরে দেখো যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় আমাদের কত 7.27%, ঠিক আছে। আর আমাদের অগ্রাধিকার শেয়ারের অংশ কত 0.20 তারপরে দেখো এরপরে আরেকটাই আছে, সেটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত আমাদের 9.30 ইন্টু সাধারণ শেয়ারের অংশ কত 0.40। এগুলাকে গুণ দাও, আলাদা আলাদা করে আমরা গুণ দেই। গুণ দিলে কি বের হয় দেখো, 6 গুণ 0.40 কত হয় 2.4। দেখি 2.4ই তো মনে হয়, মুছে গেল, আবার দিই 6 গুণ 0.4, হ্যাঁ 2.4। তারপর এটাকে গুণ দেই 7.27 গুণ 0.2, 1.454 যোগ, এটাকে এখন গুণ দিব, এটাকে গুণ দাও 9.30 গুণ 0.4 কত আসলো 3.72। এই তিনটাকে আবার এখন যোগ দিব আমরা, 2.4 যোগ 1.454 যোগ 3.72 সে হচ্ছে 7.57%, ঠিক আছে। তাহলে আমাদের কি বের হলো, গড় মূলধন ব্যয় বের হলো কত 7.57%। এই যে দেখো এগুলো কিন্তু পার্সেন্ট ছিল তাই না, তাহলে আমাদের মূলধন ব্যয় হারে আমরা শতাংশে বের করছি 7.57%। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে তোমরা অবশ্যই ইনফর্ম করবে, আমি এগুলো পরবর্তীতে আবার সমাধান করে দিব, ঠিক আছে। এই যে দেখো এই প্রশ্নটায় সব ধরনের ব্যয় আছে, ব্যয় নির্ণয় করে তারপর গড় মূলধন, আমাদের যখনই গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে তখন কিন্তু সবগুলো ব্যয় নির্ণয় করে তারপরে গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং কোনো রকম সমস্যা হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।